অনেক অভিনন্দন। আপনারা কেউ উঠবেন না, এবারে ক্যান্সারের ব্যাপার নিয়ে একটু আলোচনা হবে। আচ্ছা, না না স্যার, ঠিক আছে। আমি বলছি যে আমরা এত আপ্লুত, ডক্টর বি.কে. মহাপাত্র এতক্ষণ বক্তব্য রাখলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আমার মাস্টারমশাইদের কিছু ছাত্রছাত্রীদেরকে এখানে পাঠিয়ে দিতে বলবো, কিছু ছাত্রছাত্রীদের এখানে পাঠিয়ে দিতে বলবো। মাস্টারমশাইদের অনুরোধ করছি কিছু ছাত্রছাত্রীদের এখানে পাঠিয়ে দেওয়ার জন্যে। এখন সব থেকে একটা মানে খুশির খবর, কালকে এসেছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সুশান্ত চক্রবর্তী। আজকে যে মানুষটিকে আমরা পেয়েছি, উনি হুগলির গ্রিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অমিয় কান্তি পণ্ডা। আচ্ছা, ধন্যবাদ স্যার। মাটির মানুষ, আমিও বক্তব্য শুনেছি, মানে কি বলে যে একবারে বিমুগ্ধ চিত্তে। তো উনি কেমিস্ট্রি, ফিজিক্স এবং বায়োকেমিস্ট্রি এইসব নিয়ে এখন গবেষণা করছেন, এইসব নিয়ে এখন গবেষণা করছেন। এই গবেষণায় আজকে উনি 10 জন পিএইচডি হোল্ডারদের সঙ্গে সকালবেলা কাটিয়েছেন, তারপর এখানে এসছেন। তো আরেকজন মানুষ এসেছেন, তাকে অনেক অনুরোধ করলাম, তিনি আমাদের সামনে বসে আছেন, বলছেন আমি দর্শক হিসেবে বসে থাকতে চাই। ডক্টর চন্দ্রদীপা ঘোষ, তিনিও পূর্ব মেদিনীপুর মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, প্রাক্তন। তো এখন অধ্যাপনা করছেন। উপাচার্যরা তো এক একটা টার্মে থাকেন, তো এখন তিনি 3টে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আমরা পেলাম আমাদের এই মঞ্চে। তো স্যারের কাজ অনেক, সারা বিশ্ব জুড়ে স্যার কাজ করে থাকেন। ডক্টর অমিয় কুমার পণ্ডা, তাকে বরণ করে নেওয়ার জন্য আমি সুকুমার বেরা এবং সুখেন্দু বেরা, আমাদের বিদ্যালয়ের সহপ্রধান শিক্ষক, তাদের অনুরোধ জানাবো। বলছি একটু করতালি হোক, আমরা সত্যি সৌভাগ্যবান। ছাত্রছাত্রীদেরকে বলবো একটু সামনে বসে যেতে, কেমিস্ট্রির কথা, ফিজিক্সের কথা তোমরা শুনবে, বিমুগ্ধ চিত্তে একটু বসো সামনে। আর আচ্ছা, আদ্রিতা, আদ্রিতা তুমি একবার এসো, এসো। আমি সুখেন্দু বাবুকে অনুরোধ করব, ডক্টর চন্দ্রদীপা ঘোষ স্যার ম্যাডামকে একটু অনুরোধ করবো, ম্যাডাম যদি আমাদের মঞ্চে চলে আসেন একটু ভালো হয়। আমাদেরকে যদি কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেন আপনি, আমরা খুবই ভালো লাগবে আমাদের। তো ম্যাডাম, হ্যাঁ একটু করতালি হোক ম্যাডামের জন্যে। ম্যাডামও অনেক গুণী মানুষ, মানে আমাদের বিদ্যালয়ে অত্যন্ত গৌরবান্বিত হচ্ছে এই সব মানুষদের পেয়ে। আমি সুখেন্দু বাবুকে অনুরোধ করব ম্যাডামকে বরণ করে নেওয়ার জন্যে। প্রসেনজিৎ মুলা, বিখ্যাত আন্তর্জাতিক চিত্রশিল্পী, তাকে একটু মঞ্চে আহ্বান জানাবো। প্রসেনজিৎ মুলা আন্তর্জাতিক চিত্রশিল্পী, আমাদের বিদ্যালয়ের লোগো, আমাদের বিদ্যালয়ের মানে সব কিছু, যিনি অত্যন্ত তাড়াতাড়ি আমাদের মনের কথাকে ছবির মধ্যে প্রকাশ করে দেন। বিখ্যাত চিত্রশিল্পী আন্তর্জাতিক প্রসেনজিৎ মুলা, মঞ্চে আহ্বান জানাচ্ছি। আমরা অত্যন্ত খুশি স্যার, ম্যাডাম, আপনাদের আগমনে আমাদের বিদ্যালয় ধন্য। ডক্টর বি.কে. মহাপাত্র, ডক্টর অমিয় কুমার পণ্ডা, ডক্টর চন্দ্রদীপা ঘোষ, আমরা অত্যন্ত খুশি, অত্যন্ত আনন্দিত। আমি প্রসেনজিৎ বাবুকে, ভাই প্রসেনজিৎকে আমি বরণ করে নেওয়ার জন্যে আমি আমাদের মেয়েদের এবং স্যারেদের অনুরোধ করব। এবারে আমি স্যারকে আহ্বান জানাবো, ডক্টর অমিয় কুমার পণ্ডা মহোদয়কে। তার গান করবে তো গানটা করো না, গানের তারা কি নাম ডাকলে আসবে? সঙ্গীতা কোথায়? নাম ডাকলে আসবে নাকি?
মাইকটা একটু ঠিক করে দেন, মাইকম্যান ভাই যিনি আছেন একটু ঠিক করে দেন মাইকটা। আমরা এখন শুনে নেব বক্তব্য। আমি বক্তব্য উপস্থাপন করার জন্য আহ্বান জানাবো শ্রদ্ধেয় উপাচার্য, গ্রিন বিশ্ববিদ্যালয় হুগলি। উনি আমাদের মধ্যে এসেছেন, আমরা সত্যি আনন্দিত, আমরা গর্বিত। স্যারকে আহ্বান জানাচ্ছি ডক্টর অমিয় কুমার পণ্ডাকে তার বক্তব্য উপস্থাপিত করার জন্য। ওং স্থাপকায় ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় নমঃ। আর আমাদের সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল। আমি কথাগুলি কেন বলছি সেটির একটি সুনির্দিষ্ট কারণ রয়েছে। আমি বিজ্ঞান নিয়ে খুব জ্ঞানগর্ভ কথা কিছু আপনাদের সামনে উপস্থিত করার ধৃষ্টতা দেখাবো না, কারণ আমি রসায়ন শাস্ত্রের ছাত্র। এর আগে ডক্টর মহাপাত্র যে বক্তব্য রাখলেন সেটি শুনে আমার একটি গল্পের কথা মনে পড়ে গেল। সেটা হচ্ছে, যমুনার তীর দিয়ে সম্রাট আকবর যাচ্ছেন হাতির পিঠে চড়ে, হঠাৎ একটি ছেলে কাঁদতে শুরু করল। তো জাহাপনা জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, ছেলেটি কাঁদছে কেন? বললো, না মহারাজ, ওর একটা অন্যায় আবদার আছে। বললেন, কি আবদার? বললো, না মহারাজ আপনি। বললো, আমি জাহাপনা, আমি ভারতের অধীশ্বর, আমি পারবো না, এমন কি হতে পারে? তো তিনি বললেন আচ্ছা বলো কি চায়। না জাহাপনা, আপনি যে সাদা হাতির পিঠে চড়ে প্রত্যেক দিন যমুনার তীরে বেড়াতে আসেন, ওরকম একটি ওর হাতির দরকার। জাহাপনা মঞ্জুর করে দিলেন। 1 বছর পরে আবার, যখন 1 মাস পরে আবার সম্রাট যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছেন হাতির পিঠে চড়ে, আবার দেখে ছেলেটি কাঁদছে। কেন কাঁদছে? বললো, না ওর আবার একটা অন্যায় আবদার। কি আবদার? না জাহাপনা, আপনার ওই হাতিটি যে সোনার ঘটে করে জল তুলে নিজের মাথায় দেয়, ওই রকম একটি সোনার ঘট লাগবে। আবেদন মঞ্জুর হলো। 3য় ভ্রমণের দিনে তখন আর কেউ ওই দিকে নিয়েই যাচ্ছেন না জাহাপনাকে। কেন? বলছেন, না জাহাপনা, এই সমস্যার সমাধান আপনি করতে পারবেন না। বললো, ভারতের অধীশ্বর হয়ে আমি পারবো না এই সমস্যার সমাধান করতে? কি এমন দাবি ওই ছেলেটির? বললো, না জাহাপনা, ওই ছেলেটি ওই ঘটির মধ্যে হাতিটিকে প্রবিষ্ট করাতে চায়। আমি কুর্নিশ জানাই ডক্টর মহাপাত্রকে যে বিশাল একটা অংশ বিজ্ঞানের তিনি তার ক্ষুদ্র বক্তব্যের মধ্যে তুলে ধরেছেন। আপনি ঈর্ষণীয়, আপনাকে আমি প্রণাম জানাই। কথাটি কেন বললাম? আসলে আমাদের শিক্ষকদের একটি দোষ আছে, আমাদের পরিমিতি বোধ খুব কম, সেই জন্যই ক্লাসে ঘন্টার ব্যবস্থা। আচার্য প্রফুল্লচন্দ্র রায়, যাকে ভারতবর্ষের রসায়ন শাস্ত্রের জনক বলা হয়, তিনি রেডিওতে একটি তার বক্তব্য রেকর্ডিং হচ্ছে। যিনি সঞ্চালক তিনি বলেছিলেন, আমি অনুষ্ঠান শেষ হওয়ার আগে আপনাকে চিমটি কাটবো, আপনি থেমে যাবেন। এবারে সঞ্চালক যখন সময় শেষ হয়ে আসছে তখন চিমটি কেটেছেন। এবারে আচার্য বলছেন, উফ, এই সময় আবার কে আমায় চিমটি কাটলো রে বাবা। মাননীয় প্রধান শিক্ষকের কাছে আমার আবেদন থাকবে, আমার সময় যখন শেষ হয়ে যাবে দয়া করে পেছন থেকে আমার জামাটি টেনে ধরবেন, আমি থেমে যাব।
আমি কেন এসেছি এখানে? আমার আসার একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য আছে। এই প্রতিষ্ঠানটি হচ্ছে সৎসঙ্গীদের প্রতিষ্ঠান। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আমি সর্বনাশ মুক্ত হয়ে স্বর্গবাস করার অভিলাষে আপনাদের কাছে এসেছি। কারণ ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। আজকে যে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলি এখানে আমাদের সামনে বসে আছে, তারাই ভবিষ্যতে ভারতবর্ষের উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানে যাবে। সুতরাং তাদের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে। আমি সেই দায়বদ্ধতাতেই আজকে এসেছি। আমার আর অন্য কোনো উদ্দেশ্য নেই। আমি উপাচার্য হিসেবে আসিনি, কারণ শেষের সেদিন বড় ভয়ঙ্কর। মাননীয় প্রধান শিক্ষকের সঙ্গে কথা হচ্ছিল, আজ থেকে 40 বছর আগে এই অঞ্চলের যা আর্থসামাজিক অবস্থান ছিল, প্রচুর মানুষ এখন ভিন রাজ্যে গিয়ে সোনা রূপার কাজ করে প্রভূত অর্থ অর্জন করছেন। আমি আস্তে আস্তে যখন দেখছিলাম রাস্তাঘাট, বাড়ি, কারো কারো বাড়ির সামনে গাড়ি দেখে আমি খুব গর্বিত বোধ করছিলাম, গর্বিত হচ্ছিলাম। কিন্তু একটা দুঃখের জায়গা রয়েছে। পঠন পাঠনের ক্ষেত্রে আপনারা কি আপনাদের পরবর্তী প্রজন্মকে সমানভাবে উৎসাহিত করছেন? বোধহয় না। কারণ শিক্ষার উদ্দেশ্য এটাই যে সর্বপল্লী রাধাকৃষ্ণন যখন আপনাদের আমার সামনে তো এত গুণী মানুষদের সত্যি সত্যি আপনারা সৎসঙ্গী, তাহলে কেন শ্রীরামকৃষ্ণ, বিবেকানন্দ, শ্রীনিবাস রামানুজন, মনোজ মিত্র, নজরুল এদের ছবিগুলি দিয়েছেন? সর্বপল্লী রাধাকৃষ্ণন বলছেন শিক্ষার অন্তিম উদ্দেশ্য হচ্ছে একজন মুক্ত সৃজনশীল মানুষ, যিনি ঐতিহাসিক পরিস্থিতি এবং প্রকৃতির প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করবেন। আর এই লড়াই করতে কারা সাহায্য করে? একজন শিক্ষক। শিক্ষকের কাজ কি? শিক্ষকের কাজ হচ্ছে, প্রকৃত শিক্ষক তাঁরাই যারা আমাদের নিজেদের জন্য চিন্তা করতে শেখায়। খুব দুর্ভাগ্যের কথা, একজন ডাক্তারের ছেলে বা মেয়ে ডাক্তার হতে চায়, একজন ইঞ্জিনিয়ারের সন্তান ইঞ্জিনিয়ার হতে চায়, কিন্তু একজন শিক্ষকের সন্তান শিক্ষক হতে চায় না। এটা আমাদের বড় দুর্ভাগ্যের জায়গা। কেন? তার কারণ আমরা তাদের বিজ্ঞান মনস্ক করতে পারিনি। কেন বিজ্ঞান মনস্ক করতে পারিনি? কারণ আমরা সবসময় বিজ্ঞান, ধর্ম, শিল্প, সাহিত্য, সংস্কৃতি তার মধ্যে একটা বিভাজন রেখা তৈরি করে রেখেছি। ডক্টর মহাপাত্রকে আমি সাধুবাদ জানাই। তিনি একটি কঠিন কাজকে এত কঠিন দুরূহ বিষয় কি আয়াসে, কি অনাবিল ভাবে, কি সাবলীলতায় আপনাদের সামনে উপস্থাপন করতে পারলেন। আমাদের ছেলে মেয়েরা যারা, আমার সন্তানের থেকেও তোমরা সেই অর্থে তোমরা আমাদের নাতি ছাত্র ছাত্রী। একটা কথা, আমরা যখন ইতিহাস পড়েছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যদি ইহুদি নিধন না হতো, যদি আইনস্টাইনকে জার্মানি ছেড়ে আমেরিকায় না যেতে হতো, পরমাণু বোমা আবিষ্কারের ইতিহাসটা বোধহয় অন্যভাবে লেখা হতো। সুতরাং যারা আজকে ইতিহাস পড়াচ্ছেন তারা কিন্তু বিজ্ঞানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। খুব দুর্ভাগ্যের বিষয় এই যে আমাদের দেশে ধর্মের বেশে মোহ এসে যারে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। আমরা খুব আলাদা করে, যেমন বাংলার মাস্টারমশাই দেখবেন তিনি বিজ্ঞান নিয়ে তার কোনো আগ্রহ নেই। যিনি আবার বিজ্ঞানের মাস্টারমশাই তিনি একটি ভালো কবিতা পড়েন না,
আমি আসলে কোনোটিই জানি না বলে সবই একটু করার চেষ্টা করি, জ্যাক অফ অল ট্রেড মাস্টার অফ নান। বিজ্ঞানের ইতিহাসটি জানার দরকার। কেন দরকার না, আমাদের বিজ্ঞানের ইতিহাস, ভারতবর্ষের বিজ্ঞানের ইতিহাস ভারতবর্ষীয়দের দ্বারা লেখা হয়নি। ইংরেজ সাহেবরা সবসময় মনে করতেন যে ভারতীয়রা আর যাই পারুক বিজ্ঞান সাধনা করতে পারবে না। আচার্য প্রফুল্লচন্দ্র রায় তদানীন্তন মানে বর্তমান পাকিস্তানের একটি জায়গায় বিজ্ঞান সম্মেলনে বলছেন যে আমাদের বিজ্ঞান এবং প্রযুক্তি পৃথিবীর উন্নত মানে এখন যে উন্নত দেশ তার থেকে আরো বেশি উন্নত ছিল। সাদা সাহেবরা হাসলেন। তখন আচার্য প্রফুল্লচন্দ্র রায় বলেছিলেন যে আমরা যখন থেকে বিজ্ঞান সাধনা শুরু করেছি তখন তোমরা সাদা চামড়ার লোকরা সঠিকভাবে পোশাক আশাকও পরতে শেখনি। তাহলে কেন এত উন্নত বিজ্ঞান, এত উন্নত ব্যবস্থা? ভারতবর্ষ তো প্রাগৈতিহাসিক যুগ থেকে অন্যতম একটা উন্নত সভ্যতার জায়গা ছিল, কেন তার আজকে এই অবনয়ন ঘটলো? আমি বলেছি বিজ্ঞান, সাহিত্য, শিল্প, সংস্কৃতি, ধর্ম একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আচার্য প্রফুল্লচন্দ্র রায় হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রিতে একেবারে লিপিবদ্ধ করে গেছেন চারটি কারণ। এক হচ্ছে বর্ণাশ্রম প্রথা, মানুষে মানুষে জাত ভেদ। দুই হচ্ছে মায়াবাদ, সবই মায়া। তৃতীয় হচ্ছে ব্রাহ্মণ্যবাদ, যে শিক্ষায় কেবল একটি নির্দিষ্ট শ্রেণীর অধিকার আছে। আর চতুর্থ হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তিতে অগ্রগতি দিতে বাধা। এরকম বাধা, জীবক যখন প্রথম সব ব্যবচ্ছেদ করছেন তখন জীবককে সব ব্যবচ্ছেদ করতে দেওয়া হয়নি। আমার একটি নাটক দেখার সৌভাগ্য হয়েছিল দেবেশ রায়চৌধুরীর, তেমনি মনোজ মিত্র মশাইয়ের সঙ্গে মুখোমুখি কথা বলার সৌভাগ্য আমার হয়েছিল। তো সেই জীবক নাটকে দেখানো হচ্ছে শেষ অংশে জীবক সব ব্যবচ্ছেদ করবেন বলে বসে আছেন, কেউ নেই। প্রথম কে কার সব ব্যবচ্ছেদ করেছিলেন জানেন? তার নিজের মৃতা স্ত্রীর। এই কারণগুলির জন্য আমাদের বিজ্ঞানের অগ্রগতি থেমে গেছে। আচ্ছা, বিজ্ঞানের ক্ষেত্রে সব থেকে বড় কথা হচ্ছে যে বিজ্ঞানে শাশ্বত সত্য বলে কিছু নেই। সায়েন্স রিলাইজ অন ফলসিফিকেশন। আজকে যা সত্য কালের নিরিখে তা ভুল প্রমাণিত হতে বাধ্য। কোন বিশেষ একটি রাজনৈতিক দলের একটি স্লোগান ছিল, সেই রাজনৈতিক দলের মতাদর্শটি শাশ্বত কারণ সেটি বিজ্ঞানসম্মত। এবং আজকে কালের নিরিখে তাদের অস্তিত্ব নেই সারা বিশ্ব জুড়ে। এত মানুষের কল্যাণের কথা বলেও কেন? তার একটি কারণ, তাদের আইডিওলজিতে একটা ভুল ছিল। শাশ্বত সত্য বলে বিজ্ঞানে কিছু হয় না। পরমাণু যখন গঠন আমরা দেখি, প্রথম রাদারফোর্ড যে মডেলটির বর্ণনা করলেন, মনে হলো বিজ্ঞানে নতুন দিগন্ত খুলে গেল। তারপরে এলো না, ঠিক এই রকম নয়, বেশিরভাগ জায়গাটাই ফাঁকা। তারপরে কক্ষের পরে উপকক্ষের সংজ্ঞা এলো। বিজ্ঞান এইভাবেই যায়। আমার চেতনা চৈতন্য করে দেমা চৈতন্যময়ী। মানব শরীর আসলে কি? মানব শরীর হচ্ছে 50 ট্রিলিয়ন সেলের সমাহার। কতকগুলি কোষ একত্রিত হয়ে তৈরি করে একটি টিস্যু,
কতগুলি টিস্যু একত্রিত হয়ে তৈরি করে একটি অর্গান, কতগুলি অর্গানের সমন্বয় হচ্ছে একটি শরীর, প্রাণ। তাহলে আপনি যদি একেবারে পরমাণু স্তরে চলে যান, সেই পরমাণুরও তো চেতনা আছে। কি হয়, আমরা যারা কোঅর্ডিনেটেড ওয়েতে এই চিন্তা ভাবনাটাই করতে পারি, তারাই বিজ্ঞান মনস্ক বলে পরিগণিত হই। কাদম্বরী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। বলুন তো, রবীন্দ্রনাথের এই লেখায় এর থেকে আর বিজ্ঞানসম্মত কথা কিছু হতে পারে? রবীন্দ্রনাথ তিনি বলছেন মরু কেতনেরও বিজয় ওরাও হে। কেন? তিনি দেখছেন সাহারা মরুভূমি যে তৈরি হয়েছে, রাজস্থান বা এইসব জায়গা, আমরা যদি এখন থেকে বনসৃজন না করতে পারি, আমরা এই মরুভূমি গ্রাস করে ফেলতে পারি। এর থেকে বিজ্ঞান মনস্কতা আর কি হতে পারে? আমি তো বলি সব থেকে ভারতবর্ষের বড় বৈজ্ঞানিক হচ্ছেন রবীন্দ্রনাথ। তিনি পরিকল্পনা করেছিলেন শ্রীনিকেতন, পল্লী, যেখানে গ্রামের শান্তিনিকেতনের মতো একটা ঊষর জায়গায় গিয়ে আশ্রমিক ভাবধারায় পড়াশোনা শুরু করেছিলেন। আশ্রমিক ভাবধারাটা কেমন? যেখানে শিক্ষক, এই আমাদের ইউরোপীয় শিক্ষা ব্যবস্থা, এই যেমন আমি নিচুর কাছে নিচু হতে শিখলি না রে মন, আমি আপনাদের সমানে আসতে পারিনি, সেই জন্য আপনাদের সাথে আমার একটা ব্যবধান রয়ে গেছে। অন্য ধর্মের, আমি কোনো ধর্ম, সব ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আমরা যে ইউরোপীয় শিক্ষা ব্যবস্থা পেয়েছি, ইউরোপীয় শিক্ষা ব্যবস্থায় যিনি গুরু, তিনি উচ্চাসনে অধিষ্ঠিত হয়ে থাকেন এবং বলেন তোমরা সব পাপ করেছো, তোমরা সব পাপ করেছো, তোমাদের পাপ থেকে মুক্ত হওয়ার দরকার, আমি তোমাদের পাপ থেকে মুক্ত করব ঈশ্বরের বার্তা বাহক হয়ে। আর ভারতীয় ব্যবস্থা কি বলে? অন্ধকার বনচ্ছায়ে সরস্বতী তীরে অস্ত গেছে সন্ধ্যা, সূর্য আসিয়াছে ফিরে, নিস্তব্ধ আশ্রম মাঝে ঋষিপুত্রগণ, মস্তকে সমিত ভার করি আহরণ বনান্তর হতে। সারাদিন ছেলেমেয়েরা আশ্রমিক ভাবধারায় যারা থাকবে, তারা কাঠ কুট্র যা কিছু গুরুর জন্য, গুরুকুল যে প্রথা, তারা সব সংগ্রহ করে মাস্টারমশাইয়ের কাছে বসবেন বেদিতে, ছাত্ররা গোল হয়ে বসে থাকবে, তবেই সংযোগ স্থাপন হবে। আনফর্চুনেটলি আমাদের দেশে কি বলুন, বিজ্ঞান কি শিল্প কি সাহিত্য সংস্কৃতি, এগুলো সবই শহর কেন্দ্রিক এবং সবসময় একটা ব্যবধান। ছাত্ররা কখনোই সাহস করে বলতে পারে না, আচ্ছা মাস্টারমশাই এইটা কেন হলো? 1 10 9 19 আর 2 0 20 কেন হলো? এই প্রশ্নটা ছাত্রদের করতে দেওয়া হয় না। আমরা পড়ি, মাস্টারমশাই যারা আছেন রোট লার্নিং এ যাই আমরা। আগে 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8 আগে মুখস্থ করে নে, পরে বুঝবি, বড় হয়ে বুঝবি, বড় হয়ে বুঝবি। তো আর কবে বড় হব? আমি এখনো বুঝতে পারি না যে গুণ করা মানে কিছুই নয় একই সংখ্যাকে বারবার যোগ করার সমান, ভাগ করা মানে একই সংখ্যা দিয়ে বারবার বিয়োগ করার সমতুল্য। এই বিজ্ঞান মনস্কতা যতক্ষণ না আমাদের মধ্যে আসবে, তার জন্য কিসের দরকার? তার জন্য দরকার ব্যাকুলতার, তার জন্য দরকার শিক্ষক এবং ছাত্রের মধ্যে সমন্বয়। আমরা যারা ওই এখন জানি সিটি স্ক্যান হয়, এমআরআই হয়, এই টার্মগুলো তো শুনেছেন, এখন পাড়ায় পাড়ায় এমআরআই হয়ে গেছে। এই এমআরআই ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, এই মঞ্চে যারা বসে আছেন তাদের কাছে বলাটা আমার ধৃষ্টতা। তার যিনি আবিষ্কর্তা, একটা ছোট্ট দেশ ইসরায়েল আজকে সারা পৃথিবীকে ধ্বংসের মুখে মানে উন্মত্ত হয়েছে, তারা ধ্বংস করে দেওয়ার। কিন্তু আপনারা জানেন ওই ছোট্ট একটা দেশ ইসরায়েলে 59 জন নোবেল পুরস্কার পেয়েছেন, 59 জন নোবেল পুরস্কার পেয়েছেন বিজ্ঞানে। ভাবা যায়
এই যে এমআরআই এর যিনি আবিষ্কর্তা রবি, কিরম ছিল তার জীবন? স্কুল থেকে ফিরে এলেই আগে আমরা ছেলেদের কি বলি, বাবা মায়েরা, আগে হোমওয়ার্ক করে নাও, টিফিন করো, করে হোমওয়ার্ক করে তারপরে তুমি খেলতে যাবে। আজকে কোনো দুষ্টামি করনি তো? না। আজকে মাস্টারমশাই বাইরে বের করে দেয়নি তো? না। রবিকে তার মা কি জিজ্ঞাসা করতেন? বলতেন, আজ তোমার শিক্ষককে কটি প্রশ্ন করেছো? তো আমার মাস্টারমশাইদের কাছে স্বনির্বন্ধ নিবেদন থাকবে, মাস্টারমশাই মানে আমি জেন্ডার বায়াস নয়, শিক্ষক শিক্ষিকা সবার কাছে, এবং ছাত্রদের বলবো সাহস করে প্রশ্ন করতে শেখো, বিজ্ঞান মনস্ক হও, তাহলেই দেশের উন্নতি হবে। তা না হলে দেশে কতকগুলি শিক্ষিত বেকার তৈরি হওয়া ছাড়া কিছু হবে না। আর আমি পড়াশোনা করছি মানেই একটি সরকারি চাকরি করব, ওই 10টা 5টা অফিস করব, এটা নয়। এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। আমার বাবা জিজ্ঞাসা করছেন গতকালকেই, আমি ভাগ্যবান, আমার এখনো সকালবেলা বাবার গলাটা শুনতে পাই, আজকে কি করলে, আচ্ছা আজকে সারাদিন কি, আমি জবাবদিহি করার অন্তত একজন পাই দিনের শেষে, যার কাছে নিজেকে সমর্পণ করতে পারি। আমাকে হঠাৎ বললেন, তোমার তো যে শুক্রবার, তুমি কেন মেদিনীপুর গেছো? আমি বললাম, আমার ওখানে 10টি ছাত্রছাত্রী আছে যারা তাদের পিএইচডি গবেষণার কাজ করে, তাদের প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতার তাগিদেই আমি মেদিনীপুর এসেছি। তাহলে কখন ফিরবে? আমি বললাম, না, তারপরে আর একটা দায়বদ্ধতার জায়গা রয়েছে। কি সেই দায়বদ্ধতা? আমার ভবিষ্যতের বিজ্ঞানীদের সামনে গিয়ে তাদেরকে উৎসাহিত করতে হবে। আমরা টিভি সিনেমা সবকিছু দেখি, তো এখনকার দিনে যারা কমেডিয়ান তাদের দেখা যায় না, ভীষণ স্থূল এবং নিম্নমার্গের তাদের ভাঁড়ামো বলে মনে হয়। আমাদের সময়কার টিভিতে আজকেই আস্তে আস্তে দেখছিলাম, ম্যাডাম বলছিলেন যে এই বাড়িটা হচ্ছে সেই বসন্ত বিলাপের সেই পুকুর, যেখানে চিন্ময় বলছেন নায়িকাকে, একবার বলো আমি উত্তম কুমার। সেই পুকুরটা দেখার জায়গায় তো তখন রবি ঘোষ, কমেডিয়ান, মানে ভারতবর্ষের শ্রেষ্ঠ কমেডিয়ানদের একজন, রবি ঘোষকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার মতে শ্রেষ্ঠ কমেডিয়ান পৃথিবীর কজন, নাম বলুন। অনেকের নাম বলেছেন, চার্লি চ্যাপলিনের নামটি বলেননি। তো আমার মতো একজন মূর্খ সাংবাদিক জিজ্ঞাসা করলেন, আপনারা সবার নাম বললেন আপনি, কিন্তু চার্লি চ্যাপলিনের নামটা তো বললেন না। তখন রবি ঘোষ একটি বিখ্যাত কথা বলেছিলেন, বলে চার্লি চ্যাপলিন, তার ইন্টেলিজেন্সকে কি কোনো স্কেল দিয়ে মাপা যায়? চার্লি চ্যাপলিনকে হৃদয়ে ধারণ করতে হয়। আগামী 28শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস। সিভি রমন সেদিন এই রমন এফেক্টের কথা ঘোষণা করেছিলেন, সেটাকে মার্ক করতেই জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয়। তিনি একমাত্র ভারতের বিজ্ঞানী, প্রথম এশীয় বিজ্ঞানী যিনি বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তিনি যখন নোবেল পুরস্কার পেতে গিয়েছিলেন তখন তিনি কাঁদছিলেন। কেন? বলে, আমি এমন একটি দুর্ভাগা দেশে বাস করি যে দেশের বাসিন্দা হিসেবে সেই দেশের জাতীয় সঙ্গীত গাওয়া হলো না, গাওয়া হলো লং লিভ দ্য কুইন। ব্রিটেনের জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছে। কি প্রচন্ড দেশপ্রেম ছিল তাদের। আচার্য প্রফুল্লচন্দ্র রায়, জগদীশ চন্দ্র বসু, এদের ত্যাগের তুলনা হয় না। ঠিক তেমনি ভাবে রবি ঘোষ চার্লি চ্যাপলিনকে বলেছিলেন, তাকে কোনো স্কেল দিয়ে মাপা যায় না, তাকে হৃদয়ে ধারণ করতে হয়। আমার ভবিষ্যতের যারা বিজ্ঞানী, ভবিষ্যতের যারা দেশ নায়ক হবে, এখান থেকেই উঠে আসবে ছাত্রছাত্রীরা, তাদের কাছে একটাই আবেদন, বিজ্ঞানকে হৃদয়ে ধারণ করো, তবেই দেশের উন্নতি, তবেই দেশের উন্নতি। আর একটি কথা বলে শেষ করব ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, যেটি আমার বাবা আমাকে শিখিয়েছেন।
বলে বাবা, গাছ যত বড় হয় শেকড় তত গভীরে প্রথিত হয়। সুতরাং আপনাদের সন্তান, আমাদের ছাত্রছাত্রী যারা ভবিষ্যতে আরো বড় হবে, দয়া করে যেন নিজের গ্রাম, নিজের স্কুল, নিজের এলাকা, নিজের পরিজনদের না ভুলে যাও, তবেই যথার্থ মানুষ হয়ে ওঠা যাবে। আমি বিজ্ঞান নিয়ে কিছু বলবো না বলেছিলাম, আমি বিজ্ঞান নিয়ে কিছু বলিনি। রবীন্দ্রনাথ দিয়ে শুরু করেছিলাম, রবীন্দ্রনাথ দিয়েই শেষ করব। আমরা কৃপণ বলে কবিতাটা আমরা জানি। কৃপণ কবিতাতে ছিল, আমি ভিক্ষা করে ফিরিতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন ফিরিতেছিলে, আপন চলিতেছিলে আপন তোমার স্বর্ণ সাথে, অপূর্ব এক স্বপ্ন সম লাগিতেছিল চক্ষে মো, বলে মানে একজন ভিখারি রাস্তা দিয়ে যাচ্ছেন আর মহারাজ তার স্বর্ণ রথে করে রাস্তা দিয়ে মানে চলেছেন। তিনি হঠাৎ রাজা এসে নেমে ভিখারিকে বললেন, আমাকে একটু ভিক্ষা দাও। আমি তখন মানে এসে, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। তখন খুব পরিহাস চলে। কি করেছিলেন ভিখারি? তার ঝুলি থেকে একটি কণা তুলে দিয়েছেন। তারপরে বাড়ি যখন ফিরে এলেন, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি একই, ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি, দিলেম যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। সুতরাং ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটাই আবেদন থাকবে, তোমাদের সকল শূন্য করে যদি তোমার বাড়ি, তোমার গ্রাম, তোমার স্কুল, তোমার এলাকার জন্যে করে দাও, তখন দেখবে আমাদের মতো জীবনের উপান্তে এসে চোখের জল ফেলতে হবে না। তোমাদের কল্যাণ হোক। যেহেতু সৎ সঙ্গী আপনারা সবাই, আপনার আমার প্রণম্য। আমি একটিই কথা বলবো, সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে। নমস্কার।